আজকে আমরা ৬ নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচ করতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? এটি আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর ২০২৪, প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ২০২৫-এ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ৬ নম্বর আমরা লিখব। প্রথমে দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত মিটার? ৩২ মিটার। প্রস্থ দেওয়া আছে হচ্ছে ২০ মিটার। গভীরতা দেওয়া আছে হচ্ছে ৩ মিটার। তো এখন কি করতে হবে? বলছে একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচ করতে পারে। তাহলে আমাদের পুকুরের আয়তন বের করতে হবে। অতএব পুকুরটির আয়তন পুকুরের আয়তনের যে সূত্রটা সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা, তিনটা গুণ করতে হবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে ৩২, প্রস্থ হচ্ছে ২০ আর গভীরতা হচ্ছে ৩ ঘন মিটার। যদি এখানে দুইটা থাকতো তাহলে হচ্ছে বর্গ মিটার। তো এই তিনটা গুণ করলে আসবে হচ্ছে ১৯২০ ঘন মিটার। এখন কি বলছে? ০.১ ঘন মিটার পানি সেচ করতে পারে প্রতি সেকেন্ডে। তাহলে আমরা এটা ১৯২০ ঘন সেন্টিমিটার পানি সেচ করতে কত সময় লাগবে আমরা সেটা বের করব। তাহলে আমরা লিখব হচ্ছে ০.১ ঘন মিটার পানি সেচতে পারে বা সেচতে সময় লাগে বলছে প্রতি সেকেন্ড। তার প্রতি সেকেন্ড মানে হচ্ছে ১ সেকেন্ড। তাহলে অবশ্যই ১ ঘন মিটার পানি সেচ করতে সময় লাগবে, এটা ভাগ হয়ে যাবে ০.১, এটা হচ্ছে ১ ঘন সেন্টিমিটার। অতএব আমাদের মোট বের হয়েছে কত? ১৯২০। তাহলে ১৯২০ ঘন মিটার পানি সেচ করতে লাগে। তো আমরা কি করব? ০.১ এটা এখানে রাখবো, আর ১৯২০টা উপরে চলে যাবে এত সেকেন্ড। তা এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমাদের এটা এরকম হয়ে যায়। নিচে যদি ১ দশমিক তুলে দিই, ২০ ১ ঘর পরে দশমিক, যেহেতু ১০ দিয়ে আমরা এটা গুণ করে দিতে পারি। তাহলে আমাদের আসবে হচ্ছে ১৯,২০০ সেকেন্ড। তো এটাকে আমরা মিনিটে নিয়ে যেতে পারি এবং ঘন্টায় নিয়ে যেতে পারি। যদি আমরা এটাকে ৬০ দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের ৩২০ মিনিট। আর এটাকে ঘন্টায় নিয়ে গেলে হবে ৫ ঘন্টা ২০ মিনিট। এটা এখানে রাখলে ৩২০ মিনিট রাখলে উত্তর হবে। আবার ঘন্টায় প্রকাশ করতে বললে আমাদের ঘন্টায় প্রকাশ করে দিতে হবে। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা সমাধান করব হচ্ছে ৭ নং প্রশ্ন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিভিন্ন চাকরি পরীক্ষায়, রিসেন্টলি যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে সেই চাকরি পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা বারবারই রিপিট হচ্ছে, সেজন্য এই প্রশ্নটা ভালো করে করতে হবে।
প্রথম হচ্ছে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো। তো এখন যদি আমি কতগুলো কলম কিনলো এটা জানতে চেয়েছে, তা আমরা প্রথমে লিখব মনে করি সে কলম কিনেছিল এক্সটি, মনে করি মোট কলম কিনেছিল, মোট কলম কিনে ছিল এক্সটি। এখন কি বলছে, শাহিক 240 টাকা, শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো। এখন আমরা ধরেছি যে এক্সটি কলম কিনলো, তাহলে আমরা একটা কলমের দাম বের করতে হলে অবশ্যই আমাদের 240কে এই এক্স দ্বারা ভাগ দিতে হবে। এর পরের লাইনে বলছে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, একটি কলম বেশি পাওয়া মানে হচ্ছে এক্সের সাথে একটা এক যোগ করতে হবে, যোগ করে এই 240কে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনেছিল। তাহলে প্রশ্ন মতে হচ্ছে, তাহলে আমরা যদি এইভাবে লিখি, এক্স দ্বারা যদি আমরা 240কে ভাগ দিই, 240কে ভাগ দিই, তাহলে হবে আমাদের অবশ্যই একটি কলমের দাম বেরোবে। এটা থেকে যদি আমরা একটা কলম বেশি পেতাম তাহলে এক্স প্লাস 1, তাহলে 240 এটাতে ভাগ দিই, তাহলে আমাদের যে একটা কলমের দাম কত সেটা বেরোবে, মানে একটা কলম বেশি সহকারে দাম বেরোবে, এবং এই দুইটার পার্থক্য হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে মেন থিম। তো এটাকে আবার এইভাবে লেখা যায়, এটা এই পাশে লিখে এটাকে এটার সাথে এটা যোগ করে আমরা লিখতে পারি, কিংবা আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সহজ হবে। তো এখন আমরা যদি এটা লসাগু করি তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস 1, আর এটাতে যদি আমরা ভাগ দিই তাহলে এক্স প্লাস 1 হবে, তাহলে 240-এর সাথে এক্স প্লাস 1 হচ্ছে গুণ মাইনাস 240, এটাতে ভাগ করলে এক্স আসবে, এটার সাথে এক্স গুণ 1ই থাকবে। তো এখন যদি আমরা এখানে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এটাতে এটা গুণ করে নেব 240x প্লাস 240কে 1 দ্বারা গুণ করলে হবে 240 মাইনাস 240x ইকুয়াল হচ্ছে 1। তো আমরা যদি এখানে লিখি তাহলে এটা যা আছে তাই থাকবে। ওকে, এটা থেকে প্লাসে মাইনাসে কাটা, তাহলে থাকবে হচ্ছে উপরে থাকবে 240 সমান হচ্ছে 1। তো এখন যেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 240, কারণ 1-এর নিচে একটা 1 আছে, সেই 1 দ্বারা 240কে গুণ করলে 1 হয়ে যাবে, এটা প্লাস আছে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার ক্ষেত্রে আমরা এখানে ভেঙে নিতে পারি, 2টা দিলে আসবে হচ্ছে আমাদের 120, আবার 2টা দিলে আসবে হচ্ছে 60, 2টা দিলে আসবে হচ্ছে 30, 2টা দিলে আসবে হচ্ছে 15। আমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে কত 16, আর এখানে আছে হচ্ছে 15। তো এই দুইটা গুণ করলে আসে হচ্ছে 240, আর যদি আমরা যোগ করি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 1। তো আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, সবসময় বড় যেটা আছে সেটা আগে লিখতে হবে, তাহলে এখানে 16 বড়, তাহলে আমরা 16টা লিখব, 16x মাইনাস 15x মাইনাস 240 এগুলো হচ্ছে 0। তা এখন আমাদের এখানে কি করতে হবে, এই দুইটা থেকে x কমন যাবে, তাহলে থাকবে x প্লাস 16, আর এখান থেকে আমাদের 15 কমন যাবে, তাহলে এখানে থাকবে x প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। তা এখন যদি আমরা এখানে লিখি x মাইনাস 15 আর x প্লাস 16,
ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা লিখব হয় x মাইনাস 15 ইকুয়াল হচ্ছে 0, x সমান হচ্ছে 15 হয়ে যাবে, অথবা x প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। তাই এখানে হয়ে যাবে হচ্ছে -16, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, বা 9 লিখলে হবে, 9 লিখি, 9 গ্রহণযোগ্য নয়। এটা কেন গ্রহণযোগ্য নয়? কারণ কলমের সংখ্যা মাইনাস হতে পারে না, সেজন্য আমাদের যেটা প্লাস সেটা নিতে হবে। অতএব x এর মান হচ্ছে 15, তো সে মোট কলম কিনেছিল 15টি। তাই মোট কলম কিনে ছিল 15টি। এটা হচ্ছে উত্তর। এখন আমরা সমাধান করব 8 নং ম্যাথ। এখন আমরা 8 নং প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, রিসেন্টলি বিভিন্ন পরীক্ষায় আসছে। প্রশ্নটি হচ্ছে প্রমাণ করুন যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে a প্লাস বি 4 a মাইনাস বি পাওয়ার হচ্ছে এটার উপর, পুরোটার উপর হচ্ছে 4। তো এখানে 4 আছে, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা ভাঙতে হবে। তাহলে a প্লাস বি এটার উপর স্কোয়ার, পুরোটার উপরে আমরা দেব হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস বি, সেম একই রকম কাজ করব আমরা, এই পুরোটার উপরে দেব হোল স্কোয়ার। তো আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আরেকবার হবে মাইনাস দিয়ে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তা আমি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, আর এই পুরোটা সমান হচ্ছে 4ab। তো এখন যদি আমরা 4 দুগুণে কত 8 করে ফেলি, আর এই বিটা সামনে নিয়ে আসি, আর এটা যা আছে আমরা তাই লিখি, তাহলে চলে আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখে দেব, অতএব এভাবে লিখতে পারি a প্লাস বি বাই 4 মাইনাস a মাইনাস বি বাই 4 ইকুয়াল হচ্ছে 8ab ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অথবা আমরা এখানে প্রুফ লিখে দিতে পারি, তাহলে আমাদের এটা সমাধান হয়ে গেল। এখন আমরা 9 নং প্রশ্নটি সমাধান করব। সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে একজন বিক্রেতা একটি ঘড়ি 2800 টাকায় বিক্রি করায় তার 20% ক্ষতি হলো, 20% লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে। তো এখানে কি বলছে, ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 2800 টাকা। কখন 2800 টাকা? 20% ক্ষতিতে বিক্রি করার ফলে। আর 20% লাভ করতে হলে কত টাকা ঘড়িটি বিক্রি করতে হবে। তা প্রথমে আমাদের এখান থেকে এটা যেহেতু বিক্রয় মূল্য, আমাদের এটা ক্রয় মূল্য বের করতে হবে। 9 নং প্রশ্ন, 20% ক্ষতিতে আমরা লিখব, এখানে লিখতে পারি মনে করি ক্রয় মূল্য, এভাবে লিখে নিতে পারি, মনে করি ক্রয় মূল্য বা ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো কত পার্সেন্ট? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে হচ্ছে আমাদের 100 থেকে 20 বিয়োগ দিলে যেটা আসবে সেটাই, এত টাকা বা 80
টাকা। ওকে, তো এখন হচ্ছে এটা যেহেতু বিক্রয় মূল্য, তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এখান থেকে যেহেতু আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, সেই জন্য আমাদের আগে লিখতে হবে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 80 নিচে চলে যাবে আর 100 উপরে চলে আসবে। অতএব এখানে দেওয়া আছে কত? বিক্রয় মূল্য 2800 টাকা। তাহলে বিক্রয় মূল্য 2800 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে আমাদের এখানে নিচে হচ্ছে 80, উপর হচ্ছে 100, গুণ হচ্ছে 2800 টাকা। তো আমরা যদি এটা 20 দা কাটি, 5 20 100, 4 20 কত? 80। তাহলে 4 দা কাটলে 4 7 28, 700 টাকা। তাহলে 7 5 কত? 3500 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন কি বলছে? 20% লাভ করতে হলে গরুটি কত টাকা বিক্রি করতে হবে। তো এখন আমাদের 20% লাভে বিক্রি করতে হবে। তো আমরা লিখব 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা 20 টাকা লাভ করতে হবে। তাহলে 100 সাথে 20 যোগ এত টাকা, তাহলে আসে কত? 120 টাকা। এখন যেটা হয়েছে, বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, এখানে ক্রয় মূল্য হচ্ছে 3500 টাকা। আমাদের কি করতে হবে? ক্রয় মূল্যটা আগে লিখতে হবে, যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা এখানে বের করতে বলছে। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য কত টাকা? আমরা জানি ক্রয় মূল্য এখানে 120 টাকা আসছে কত টাকায়? 100 টাকায়। তাহলে আমরা লিখবো এখানে 20 টাকা আসছে হচ্ছে 100 টাকায়। তাই আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই 100 নিচে যাবে আর 120 উপরে চলে আসবে। এখানে ক্রয় মূল্য কত টাকা বের হয়েছে আমাদের? 3500 টাকা। তো ক্রয় মূল্য এখানে আমরা অতএব লিখব অতএব 3500 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 120 ইন্টু হচ্ছে 3500, 10 20 10 কাটা, তো এটা পুরোটা গুণ করলে আসবে হচ্ছে আমাদের 4200 টাকা। অতএব এটা 4200 টাকায় বিক্রি করতে হবে। এটাই হচ্ছে এটার উত্তর। এখন আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। 10 নং প্রশ্নটিতে আছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 750 টাকা দরে গড়টি মেঝেতে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা খরচ হবে। গড়টির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? 10 মনে করি কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে লিখবো হচ্ছে গড়টির প্রস্থ হচ্ছে x মিটার। এখানে x মিটার। গড়টির দৈর্ঘ্য বলছে 3 গুণ, তাহলে x ইন্টু 3 বা 3 ইন্টু x একই কথা, 3x মিটার।
তো গড়টির ক্ষেত্রফল আমরা এখানে নির্ণয় করে ফেলব। থ্রি এক্স ইন্টু এক্স বর্গ মিটার। তো এখন এটাকে গুণ করলে হবে 3x² বর্গ মিটার। তো আমরা এখন কি বলছে, প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়। তাই এটার সাথে যদি 3x 7.50 টাকার সাথে যদি আমরা 3x² গুণ করি, তাহলে আমাদের মোট টাকাটা আসবে হচ্ছে 1102.50 টাকা। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে কি করতে পারি, 3x² ইন্টু হচ্ছে 7.50 ইকুয়াল হচ্ছে 1102.50 টাকা। এখন যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 22.5x² সমান হচ্ছে 1102.50 টাকা। এটা যা আছে তাই থাকবে। এখন আমরা x² এটা এখানে রেখে দেব, আর এটা দিয়ে পুরোটারে ভাগ করে দেব। তাহলে 0 তো এটাতে এটারে ভাগ করলে হবে x² সমান আসবে হচ্ছে 49। এখন এটা স্কোয়ার আছে, ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে 1 সমান হবে 7 সাথে 49। তাহলে অতএব গড়টির দৈর্ঘ্য কত মিটার? 7 মিটার। প্রস্থ 7 মিটার। গড়টির দৈর্ঘ্য হবে হচ্ছে 7 ইন্টু হচ্ছে 3 মিটার বা 3 সাথে 21 মিটার। তো আমাদের চাইছে কি, আমাদের চেয়েছে হচ্ছে গড়টির দৈর্ঘ্য প্রস্থ কত। অর্থাৎ গড়টির দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, প্রস্থ হচ্ছে 21 মিটার। এটা হচ্ছে উত্তর।